এতটা আতঙ্কিত আমি কখনোই হইনি। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। যদি সাবিহা উল্টাপাল্টা কিছু একটা করে তবে কি হবে? বাবাকে আমি কি জবাব দিব? ওর মাকে কি বলবো? আর নিজেকেই বা কিভাবে ক্ষমা করব? ওইখানে যা হচ্ছে সব কিছুই তো আমার জন্যই হচ্ছে। আমি বারবার দরজা ধাক্কা দিতে থাকলাম। প্রায় 20 মিনিট পর দরজা খুলে দিল। আমি অবাক হয়ে দেখলাম কেঁদে ও চোখ মুখ লাল করে ফেলেছে। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি তো মারা যাচ্ছি, কাঁদবো না কেন? বাবা তো এখন তোমার একারই হয়ে যাবে। তোমার তো খুশি হওয়ার কথা। তুমি আমার দরজা ধাক্কাচ্ছ কেন? আরে বাবা, হয়েছে কি সেটা বলো। তোমাকে কেন বলবো? আমি মাকে বলবো। মাকে কল দিয়েছিলাম, মা কল ধরেনি। বাবাকেও দিয়েছিলাম, বাবাও ধরেনি। তোমার কাছে বাবার নাম্বার আছে? বাবাকে কল দিবে? তুমি দিলে হয়তো বাবা ধরবে। আচ্ছা ঠিক আছে, দিব। দাঁড়াও, এখানে আমি আমার ফোন নিয়ে আসছি। আমি ফোন নিয়ে যখন আবার সাবিয়ার রুমে ফিরে আসলাম দেখলাম ও রুমে নেই। আমি আবারও ভয় পেলাম। ও রুমের সাথে বারান্দা ছিল, সেখানে উকিয়ে দিয়ে দেখলাম ও নেই। আমি ভয়ে ওর রুম থেকে বের হয়ে অন্য রুমে যাব, তখনই দেখি ও ওয়াশরুম থেকে বের হচ্ছে। আমাকে দেখেই বলল, বাবাকে কল দিয়েছিলে? না, দাঁড়াও দিচ্ছি। আমি মোবাইল হাতে নিয়ে পায়চারি করছিলাম। ও তখন ওর টেবিলের এক কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। কি হলো, ফোন ধরছে না? ধরছে না সাবিহা। দাঁড়াও, আমি আবারও একবার ট্রাই করি। ধরবে না আমি জানি, এখন বিজি আছে। এই সময় ওরা ফোন ধরে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি জানো ওরা কোথায় গেছে? ও মুখ গোমড়া করে বলল, কোথায় গেছে? ও ভ্রু কুঁচকে বলল, আমি তোমাকে কেন বলবো? তোমার বাবা তোমাকে বলে যায়নি? বলেনি প্রতি মাসে এই সময় কোথায় যায় ওরা? না, আমাকে তো কিছুই বলেনি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো যে তোমার হয়েছেটা কি? খারাপ লাগছে তোমার? ব্যথা লাগছে কোথাও? সাবিহা কিছু বলতে যাচ্ছিল কিন্তু আবার ওয়াশরুমের দিকে ছুটে গেল। কিছু সময় পর আবার বের হলে আমি এবার ওকে শক্ত করে ধরে বললাম, সাবিহা কি হয়েছে আমাকে বলো। না বললে কিন্তু আমি স্কুলে গিয়ে আবার বাইরে বের হব। তখন ভালো লাগবে তোমার? সাবিহা আমার দিকে বিস্ফোরিত চোখে তাকালো। আমার থেকে এত কঠিন কথা হয়তো সে আশা করেনি। ভয়ার্ত গলায় বলল, তুমি বের হলে কি আর না হলেই কি, আমি তো মরেই যাচ্ছি। আর তো কেউ আমাকে বাজে কথা বলবে না। আমার ধৈর্যের ভাত ভেঙে গেল। আমি চোখে মুখে বিরক্তি এনে বললাম, তুমি কই মরে যাচ্ছ? আমি তো দেখছি তুমি ভালোই আছো, ভালো মতোই হাঁটছো। দৌড়ি ওয়াশরুমে গেলে তোমার শরীরে কোনো আঘাত নেই, ব্যথা নেই, রক্ত নেই, তাহলে তুমি মারা যাচ্ছ কীভাবে? সাবিহা এবার হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলল, রক্ত আছে, আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছেন। একটু একটু করে সব রক্ত বের হয়ে যাচ্ছে শরীর থেকে। এইটুকু বলেই ফ্রকটা সরিয়ে সালোয়ারটা দেখালো আমাকে। আমি ভাবতেও পারিনি ও আমাকে এইভাবে কখনো জড়িয়ে ধরবে। যে সারাদিন আমার মুখ না দেখলে ভালো থাকে, সে কিনা আমাকে জড়িয়ে ধরলো। ওর মুখের দিকে তাকিয়ে বেশ মায়া লাগলো। ও এখনও কেঁদেই চলেছে বাচ্চাদের মতো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম, বললাম, তুমি এই জন্য কাঁদছো? আরে এইটা তো তেমন কিছুই না, এইটা সব মেয়েদেরই হয়। এইটা হলে তুমি মরে যাচ্ছ না আমার মিষ্টি বোন? ও দুহাতে চোখ মুছে বলল, আমি মারা যাচ্ছি না, সবারই হয় এইটা। তুমি বইয়ে পড়নি? মেয়েরা একটা নির্দিষ্ট সময়ে এর সম্মুখীন হয়, একে পিরিয়ড বলে। তোমার মা তোমাকে কিছু বলেনি এই ব্যাপারে? সাবিহার এইবার একে একে সব মনে পড়ে। ওর মা ওকে এই ব্যাপারে বলেছে, স্কুলের মিসরাও বলেছে, সে বইয়েও পড়েছে। তাও কিভাবে ভুল করলো সে? মায়ার সামনে এইবার বেশ লজ্জায় পড়ে গেল সে। মায়া সেটা বুঝতে পেরে বলল, লজ্জা পেতে হবে না আমার বোন, যেহেতু তোমার মা এইখানে নেই, আমি তোমার দেখাশোনা করব। তুমি একটু বসো, আমি কয়েকটা জিনিস নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি এসো। আমি আমার রুমে এসে প্রয়োজনীয় জিনিস বের করতে করতে ভাবলাম, আসলেই সবাই সময়ের কাছে অসহায়। ওর মা এই সময়ে এইখানে থাকলে কি আর আমাকে এই বিষয়টা শেয়ার করতো, নাকি এইভাবে জড়িয়ে ধরতো? যাক, তবুও একদিক দিয়ে ভালো হলো, একটা দিন তো ভালো মতো থাকছে মেয়েটা। আমাকে বলো তো, বাবা মা কোথায় গেছে? সিদ্ধ ডিমে কাপড় দিয়ে আর চোখে আমার দিকে তাকে সাবে বলল, বলবো, কিন্তু কথা দিতে হবে তোমায়, কাউকে কিছু বলবে না এই ব্যাপারে। পারবে ব্যাপারটা গুম রাখতে? আমার মনে খানিক সন্দেহ উকি দিল, তবুও মাথা নেড়ে বললাম, আচ্ছা ঠিক আছে, বলবো না কাউকে। প্রমিস? পাক্কা? প্রমিস। সাবিহা তবু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সাব্বির আসলে আমাদের মতো স্বাভাবিক না, ওর মাথায় কিছু সমস্যা আছে। মানে? বুঝলাম না। মানে ও হচ্ছে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। আল্লাহ আল্লাহ, কি বলো এইসব? সত্যি?
তুমি খেয়াল করোনি ওর কথাবার্তা? তোমার তো ওকে স্বাভাবিকই লেগেছে। হ্যাঁ, কেউ ওইভাবে বুঝতে পারে না, কিন্তু ওর কোনো বিষয় বুঝতে সময় লাগে। তবে ওর থেরাপি চলছে, ওকে বাচ্চাদের সাথে মিশতে দেওয়া হয় স্বাভাবিক বাচ্চাদের সাথে থেকে, ও ওদের মতো স্বাভাবিক আচরণই করে। কিন্তু পিছিয়ে পড়া সবার থাকে। যেমন সাবিহা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ও আসলে তেমন কিছু ভাবতে পারে না, ও যেটুকু অন্যের থেকে শুনে সেটুকুই নিয়ে ভাবে। ওর বয়স 10 বছর, খুব বড় না হলেও খুব ছোটও নয়। যেমন ধরো তুমি কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসলে আমাদের বাসায়, আমি, মা, সবাই বাবাকে কেন আর কবে এমন করেছে সেটা ভাবছি। স্বাভাবিকভাবেই তোমাকে মেনে নিতে পারছি না। ও শুধু ভেবেছে বাবা ওকে ভালোবাসবে না। ওর কোনো এক বন্ধুর বাবাও আরেকটা বিয়ে করে ওদের আর দেখে না, এইটুকু জানে সে। আর চিন্তা এতটুকুনি। কিন্তু বাবা যে কী করছে সেটা নিয়ে ওর মাথা ব্যথা নেই। বুঝলে, বোঝাতে পারলাম? হুম। কিন্তু ওকে নিয়ে এখন কোথায় গেছে? ডক্টরের কাছে। আজকে ডক্টরের সাথে ও অনেক কথা বলবে, কোনো নতুন জিনিস শিখবে। ওর মতো আরও অনেকেই যায় সেখানে। আজকে বাসায় ফিরলেই বুঝবে নতুন কোনো একটা জিনিস নিয়ে ও বেশ আগ্রহী। কিন্তু এই বয়সের বাচ্চারা আসলে সেটা অনেক আগেই পার করে এসেছে। তবে হ্যাঁ, ও কিন্তু অনেক ক্রিয়েটিভ। হাতের কাজ, সে কাগজ জাতীয় কিছু একটা পেলেই হলো, এটা ওটা কিছু একটা বানিয়ে ফেলবে। ওর ঘরে দেখোনি অনেক জিনিস কাগজের, সবই তো বানিয়েছে। আমার খারাপ লাগলো ওর ব্যাপারে এইসব কথা শুনে। আমি শুধু বললাম, কিন্তু এটা কি কখনোই ভালো হবে না? জানি না, ধীরে ধীরে হয়তো হবে। মা ওর জন্য চাকরিটাও ছেড়ে দিল, সারাক্ষণ বাসায় ওকেই সময় দিত। এখন তো তবু নিজের কাজগুলোর ব্যাপারে আমাদের বলতে পারে, আগে তাও পারতো না। আমার আর এই ব্যাপারে কথা বলতে ভাল লাগে না। তাই সাবিয়াকে বললাম, কিছুক্ষণ ঘুমাও, রেস্ট নাও। আমি সাবিয়ার রুম থেকে বের হয়ে আসলাম। আবারও নিজেকে একা লাগতে শুরু করলো। আচ্ছা, সাব্বির যদি স্বাভাবিক মানুষ হতো তবে কি আমাকে এইভাবে এত সহজে মেনে নিতে পারতো? হয়তো পারতো না। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। কে যেন পাগলের মতো কলিং বেল বাজাচ্ছে। আমি ধরফড়িয়ে উঠে দরজার দিকে ছুটলাম। লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম বাবা আর আম্মা এসেছে। আমি তাড়াতাড়ি দরজা খুলে দিতেই ওরা হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়লো। আমাকে দরজার সামনে দেখতে পেয়ে বাবা আমাকে জড়িয়ে ধরে এসে বলল, সব ঠিক আছে মা? তুমি ঠিক আছো? সাবিহা, ঠিক আছে। এতগুলো প্রশ্নের আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। এখনও ঘুমের রেশ কাটেনি। আমি চোখ চুলকাতে চুলকাতে বললাম, সবই তো ঠিক আছে, সাবিহাও ঠিক আছে। তোমরা এরকম করছো কেন? সাবিহা কই? সাব্বির কই? ওকে আনোনি? সাবিহার মা ছুটে গেল ওর রুমে, গিয়ে দেখলো সাবিহা ঘুমাচ্ছে। আবার বের হয়ে এসে বলল, তোমাদের এতগুলো কল পেয়ে যে ভয় পেয়েছিলাম, তারপরও কত কল করলাম, ধরলে না কেন কেউ? আমরা ঘুমাচ্ছিলাম আম্মা, তাই হয়তো শব্দ শুনতে পাইনি। সরি, আমার জেগে থাকা উচিত ছিল। সাবিহার মা কিছু না বলে আবার সাবিহার রুমে গেল। সাবিহাকে ডাকলে ও কিছুক্ষণ পরে উঠে গেল। ঘুম ভেঙে সামনে মাকে পেয়ে হাউমা করে কান্না করতে লাগলো আর বলল, আজকে আমাকে রেখে গেলে কেন? আমি তো মরেই যাচ্ছিলাম ভয়ে। আজকেই কেন রেখে গেলে মা? আমি সাবিহার আওয়াজ পেয়ে ওর রুমে গিয়ে সাবিহার মায়ের কাছে গিয়ে খুব আস্তে আস্তে বললাম, ওর পিরিয়ড হয়েছে আম্মা। বেচারি অনেক ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছে সব রক্ত শেষ হয়ে ও মারা যাবে। বাবাও নিজের রুম থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে এসে বলল, কী হয়েছে মা? কাঁদছো কেন? ভয় পেয়েছো? স্বপ্নে বাজে কিছু দেখেছো? সাবিয়া হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আম্মা ওকে থামিয়ে আবার বাবার দিকে তাকিয়ে বলল, তুমি যাও তো, সাব্বিরকে নিয়ে এসো, না হলে নিজের ঘরে যাও, আমি একটু পর আসছি। বাবা আমাদের তিনজনের দিকে তাকিয়ে থেকে চলে গেল। আমার কেমন যেন লজ্জা লাগলো বাবার সামনে। এই ব্যাপারটা আসলেই যে লজ্জার। আম্মা সাবিয়াকে জড়িয়ে ধরে বলল, এটা কোনো রোগ না মা, তোমাকে তো আগেই বলেছিলাম, সব কিছুই বুঝিয়েছিলাম। তোমার মনে ছিল না? না মা, কিছুই মনে ছিল না। তুমি, বাবা, কেউ ছিলে না। খুব ঘাবড়ে গিয়েছিলাম। ভাগ্যিস মাহা আপা ছিল, না হলে তো আমি ভয় পেয়ে মারাই যেতাম। চমকে উঠলাম আমি। কি বলল সাবিহা? মায়া আপু? ভাবা যায়, আজ সকালেও আমার মুখ দেখে যে দরজা বন্ধ করে দিয়েছিল, সে এখন আমাকে আপু ডাকছে। আম্মা ওকে এখনও অনেক কিছু বলছে এই ব্যাপারে। আমি ধীরে ধীরে নিজের রুমে চলে গেলাম। মায়ের কথা মনে পড়ছে। আমার প্রথম পিরিয়ডে মা আমাকে এইভাবে সাহস দিয়েছিল, আমাকে দু হাতে বুকে আঁকড়ে ধরেছিল, আমাকে বারবার বলেছিল এটা নাকি আশীর্বাদ, সব মেয়েদের জন্যই। দ্বিতীয়বারের মতো কলিং বেল বাজলে আমি আবারও দরজা খুললাম। দেখলাম বাবার হাতে একটা কেক আর প্যাকেট আর কিছু শপিং ব্যাগ, আর সাব্বিরের হাতে একটা গাছ, অপরিচিতা ফুল গাছ সেটা। আমাকে দেখেই আমার দিকে গাছটা বাড়িয়ে দিয়ে বলল, তুমি কি জানো গাছ আমাদের কত উপকার করে? পৃথিবীতে গাছ না থাকলে কি হতো?
আমরা কেউ বাঁচতাম না জানো। আমাদের উচিত তাই বেশি বেশি গাছ লাগানো। তাই তো আমি এই গাছটা এনেছি। সুন্দর না? সাবিহার কথা আর সত্যতা মিলল। রাতে ঘুমানোর আগ পর্যন্ত সাব্বির গাছ নিয়েই কথা বলতে লাগলো অনর্গল। আমার কিছুটা খারাপই লাগলো। রাতে খাওয়ার আগে বাবা সবাইকে ড্রয়িং রুমে রাখলো। দুটো শপিং ব্যাগ আর কেক নিয়ে দেখলাম বাবা বসে আছে। সাবিহা এলে ওকে বলল, তুমি আজ আরেকটা জীবনে পা দিয়েছো আমার মা। নতুন কিছু অপেক্ষা করছে তোমার জন্য সামনে। নতুন আবেগ অনুভূতির জন্ম দিবে মনে। সেগুলোর অনেক কিছুই তোমার জন্য ভালো, আবার অনেক কিছুই ক্ষতিকর। এই বয়সে আবেগটা বেশি হয়। অনেকে আবেগের বশে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসে, আর ফলে তার ফল সারা জীবন ধরে ভুগতে হয়, বুঝলে? এর জন্য তোমার কাজ কি হবে বলো তো? কোনো কিছুই আমাদের থেকে লুকাবে না। কোনো ব্যাপার, সেটা হোক বড় কিংবা ছোট, আমাদের জানাবে। আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিবে না কখনোই। আমরা তোমার সিদ্ধান্তকে সম্মান করব। তবে মনে রেখো, আমরা যা করব তোমার ভালোর জন্যই করব। সাবিহা মুখ উঁচু করে হেসে বলল, বুঝতে পেরেছি বাবা। এই তো আমার সোনামা, নাও এখন এসো, কেকটা কেটে ফেলো তো। সাবিহা কেকের প্যাকেট থেকে কেকটা বের করলো। উপরে লেখা, হ্যাভ এ সেফ জার্নি সাবিহা। সাবিহা আনন্দের সাথে কেক কাটলো। আম্মা আব্বা সাব্বিরকে খাওয়ালো। সবশেষে আমাকেও হাসি মুখে মুখে তুলে দিল। আদম সন্তান যে সত্যি শয়তানের কারণে হিংসার বশবর্তী হয়, নিজেকে না দেখলে হয়তো বুঝতাম না। বাবার দিকে আর চোখে কড়া দৃষ্টিতে তাকিয়ে ভাবলাম, আমার মায়ের জন্য কি করেছে সে। মানলাম আমার মা ভুল করেছে, কিন্তু আমার কি দোষ? আমি তো কোনো দোষ করিনি। আমাকে কেন তাহলে সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে? মন, ছোট্ট একটা শব্দ, দুটো অক্ষর, অথচ ভেঙে গেলে এই দুটো শব্দ কোনোভাবেই আর জোড়া লাগানো যায় না। আজ আমারও মন ভাঙলো। ভাবতে পারছি না, মেনে নিতে পারছি না, আমি যাকে ভালোবাসলাম সে অনেক আগে থেকেই কারো ভালোবাসা। তার অর্ধাঙ্গিনীও আছে, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, যাকে ভালোবেসে সে তার বাবা মাকে ছেড়ে এসেছে। তাকে একটু সুখে রাখার জন্য সে আমার বোনকে রাতের বেলায় এসেও পড়ায়। আজ আমার বানানো খাবার সে মুখেও তোলেনি। অল্প কিছুক্ষণ পরিয়েই সে বলেছে তার স্ত্রী অসুস্থ, তাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। সারা জীবনে যা যা চেয়েছি তার সব কিছুই পেয়েছি। কোনো সময়ে কোনো কিছু না নিয়ে আফসোস করিনি আমি, কিন্তু আজ করছি। যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি সে আমার জন্য নিষিদ্ধ। তাকে ঘিরে ঘর বাঁধার স্বপ্ন দেখাও পাপ, কারণ সেটা বাস্তবায়নের জন্য একটা মেয়ের সংসার ভাঙতে হবে। আমি মেয়ে হয়ে সেটা কিভাবে করব? নির্ঘুম রাত কাটাচ্ছি আজও। কতগুলো রাত ধরে যে ভালো মতো ঘুম হচ্ছে না নিজেও জানি না। একবার আয়নার সামনে গেলাম। আমি কি দেখতে খুবই খারাপ, ভীষণ খারাপ? না, মোটেও না। আজ তো ওই মেয়েকে দেখে আসলাম, আমার চেয়ে আহামরি কিছুই না। বেশ ভাঙাচোরা চেহারা, চোখ দুটো গর্তে পড়ে গেছে। ক্যান্টিনে বাকিতে খাবার চাইছিল। আমার ভীষণ রাগ হলো ওর প্রতি। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, আমিও আগে এই ভার্সিটিতেই পড়েছি। ক্যান্টিনের লোককে টাকা দিয়ে ওকে বাকি টাকাগুলো ফেরত দেওয়ার জন্য উস্কেছি। ওকে অনেক কথা শুনিয়েছি সে। আমার কেন যেন পৈশাচিক আনন্দ হচ্ছিল। তবে আমি একটু পরে ওর বকেয়া সব টাকা পরিশোধ করেছি। ও আমার হাত ধরে বলেছে আমি নাকি মহান, আমার মতো নাকি মানুষই হয় না। আসলে কি আমি মহান? আমি পাগল হয়ে যাচ্ছি। নিজের মন আর মস্তিষ্ক আমাকে পাগল করে দিচ্ছে। একজন বলছে মনই আসল, তার কথা শুনলে ভালো হবে। আরেকজন বলছে এইটা মহাপাপ, কিন্তু আমি পারছি না তাকে বলতে। সে প্রতিদিন আমার বাড়ি আসে, তার হাসি আমাকে পাগল করে দেয়। আমার মনে হয় আমি ওকে সব কিছু বলে দিই, কিন্তু বিবেক বাধা দিচ্ছে। আমি আজও ঘুমাতে পারছি না। কেন পারছি না আমি জানি না। সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু মন দিয়ে ভালোবেসেও আমি এখন তাকে নিজের করে পাবো না জানি। সে আমার ভালোবাসা বা মনের মূল্য দিবে না। তাকে পেতে গেলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। নিজের বিবেক আর অস্তিত্ব, সতীত্ব সবই তার কাছে বিসর্জন দিতে হবে। কিন্তু আমি এইভাবে কোনোদিনই চাইনি তার থেকে। আমি চেয়েছিলাম সে আমায় ভালোবাসুক, সে নিজে আমার কাছে আসবে। আমি লাল টুকটুকে একটা শাড়ি পরে তার কুঁড়ে ঘরে বউ হয়ে যাব। কিন্তু এই রকম কিছুই হবে না। আমি সব বিসর্জন দিচ্ছি। নিজের বিবেক, আত্মসম্মান, মর্যাদা, বাবা মায়ের দেওয়া শিক্ষা সবই আমি বিসর্জন দিচ্ছি।
আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে সেই মেয়েটার জন্য, যার সংসার আমি ভেঙেছি। কিন্তু আমার কিছুই করার নেই। আমি যাকে ভালোবাসি তাকে আমায় আমার করে নিতেই হবে। লোকে বলে প্রেম আর যুদ্ধ নাকি কোনো পাপ নেই। আমি আমার এই ভুল আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য। তবুও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আজ সারা রাত আমরা একসাথে ছিলাম। সে আমায় পাগলের মতো ভালোবেসেছে। ভোর রাতে বাসায় চলে যাওয়ার সময় তার চোখে অনুশোচনা দেখেছি। সে আমার কাছে মাপ চেয়েছে, কিন্তু আমিও মিথ্যে অভিনয় করেছি। বলেছি আর সমাজে মুখ দেখানোর মতো অবস্থা নেই। আমাকে বিয়ে না করলে আমি মরেই যাব। সে উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়েছে আমাদের বাসা থেকে। তখন মিথ্যে কান্না করলেও এখন আমার ভীষণ কান্না পাচ্ছে। ছোট বোনের রুমের দিকে গেলাম, সে এখনও ঘুমোচ্ছে। তাকে যে আমি কড়া ডোজের ঘুমের মেডিসিন দিয়েছি, আর আমার ভালোবাসার মানুষটিকে নেশার ঘরেই সে আমার কাছে এসেছিল। আমার ভীষণ কান্না পাচ্ছে। আমি এইভাবে সব কিছু হোক আমি চাইনি। বাবা মা বাসায় নেই। আমার তাদের কথা ভেবেও খারাপ লাগছে। সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে। সে ছাতাটাও নেয়নি। আমি তাদের ঠকাচ্ছি। একটু আগে কাছের বন্ধুটি কল করেছিল, সে সব জানে। তাকে বলেছি সব আমাদের পরিকল্পনা মাফিকই হয়েছে। কিন্তু আমি আমার মনকে শান্ত করতে পারছি না। আমি যেন মহা অন্যায় করে ফেলেছি। প্রচুর পানি খাচ্ছি, কিন্তু পিপাসা মিটছে না আমার। শব্দ করে ডায়েরিটা বন্ধ করে দেয় সাগরিকা। এ তো চাপ সে আর নিতে পারছে না। টেবিলে রাখা পানির জগ থেকে পানি নিয়ে ঢক ঢক করে 2 গ্লাস পানি খায় সে। সে সহ্য করতে পারছে না তার স্বামীর শরীরে সে নিজের গন্ধ ছাড়া অন্য কোনো গন্ধ সে সহ্য করতে পারে না। সেখানে অন্য নারীর গন্ধ তার শরীরে ছিল। সে মানতে পারছে না। ভাগ্যিস মায়ের মা মারা গিয়েছে, না হলে সে এক্ষুনি গিয়ে তাকে মেরে ফেলতো। ডায়েরিটা আবারও ড্রয়ারে রেখে দেয় সে। সে এই ডায়েরি পড়তেও ভয় পাচ্ছে। ঘুমন্ত রিজভির দিকে তাকায় সে। না জানি বেচারা কি কি সহ্য করেছে। মানুষটাকে সাগরীকে ভালোবাসে, বিশ্বাস করে, ভরসা করে। সে সজ্ঞানে কোনো অন্যায় করতে পারে না, সেটা সাগরিকা জানে। না হলে মায়াকে সে এই বাসায় একদিনও রাখতো না। তাকে সবটা জানতে হবে, কিন্তু এখন ডায়েরিটা পড়ার অবস্থায় সে নেই। রাগে ঘৃণায় গা গুলে উঠছে তার। কোনো মেয়ে কীভাবে তার সবটা এইভাবে বিসর্জন দিতে পারে। আজ মনটা ভীষণ খারাপ। এইখানে বাবা তার পরিবারের সাথে ভীষণ ভালো আছে, কিন্তু আমি আর মা জীবনে কিছুই পাইনি। মনে হলো খুব কাছের মানুষদের সাথে যদি কথা বলতে পারতাম, কিন্তু আমার কাছের মানুষটা তো নেটওয়ার্কের সীমানার বাইরে। শত চেষ্টা করলেও তার কাছে আমি কখনোই যেতে পারবো না। ফোনের দিকে নজর পড়তেই নানির কথা মনে পড়লো। আজ আর কিছুই ভাবলাম না যে কে কী ভাবছে। সাথে সাথে নানিকে কল দিলাম। একবার, দুবার, তিনবার কল কেটে গেল, কেউ ধরলো না। ভীষণ অভিমান হলো। কিছুক্ষণ কান্নাও করলাম। জিদ চেপে গেল মনে, আজকে কথা বলবই। যেই ভাবা সেই কাজ। আবারও কল দিলাম নানিকে। এইবার রিসিভড হলো। আমি কিছু বলার আগেই ওই পাশ থেকে রাশভারী গলায় কেউ একজন বলল, এত রাতে ফোন দিচ্ছিস কেন? কাকে চাই? আমি নিয়ে গেলাম, বুঝলাম এইটা নানা ভাই। আমি আস্তে আস্তে বললাম, নানা ভাই আমি মায়া। নানা ভাই খুব দ্রুত বললেন, কে? মায়া? নানু? এতদিন পরে কেন ফোন দিয়েছো? আগে ফোন দাওনি কেন? সব কিছু ঠিক আছে নানু? তুমি ঠিক আছো? ওইখানে সব ভালো তো? আমি ভালো আছি নানা ভাই, আপনারা ভালো আছেন? নানি ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। সবাই তোমাকে নিয়ে দুশ্চিন্তা করছে এইখানে। তারাও তোমার নানিকে ডাকছি। আমি ফোনের ওই পাশ থেকে শুনলাম, নানা ভাই অনেক জোরে জোরে নানিকে ডাকছে। আমার দু চোখ পানিতে ভরে গেল। নানিও আমার সাথে কথা বলে খুব খুশি হলো। আমাকে বলল, প্রতিদিন যেন একটা সময়ের জন্য হলেও আমি যেন মিস কল দেই, ওনারাই ব্যাক করবেন। আমি খুব খুশি হলাম। কথার এক পর্যায়ে বললাম, নানি একটা কথা জিজ্ঞেস করি, বলো নানু। আমার বাবা মানুষটা ভীষণ খারাপ, তাই না নানি? আমার বাকি দুই ভাই বোনকে যেভাবে ভালোবাসে, আমাকে তার ছিটেফোঁটাও ভালোবাসে না। বাসলেও হয়তো প্রকাশ করে না। এমন কেন করে নানি? নানি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওইখানে কি তোমার খুব অসুবিধা হচ্ছে নানু? বলো তাহলে আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। না, আমি এখান থেকে যাব না। তুমি কি আমাকে বলবে আমার মা কি এমন অপরাধ করেছিল যে আমাদেরকে বাবার থেকে আলাদা থাকতে হতো? আমাকে বলো না নানি। তোমার মা নিষেধ করে গেছেন নানু, না হলে তোমাকে আমি বলতাম। কিন্তু একটা কথা শোনো, তোমার বাবা মানুষটা মোটেও খারাপ না, তার মতো মানুষ হয় না। সে যে তোমাকে আর
তোমার মাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে আর সামাজিকভাবে স্বীকৃতি দিয়েছে, এই তো অনেক। তার কোনো দায় নেই যে তোমাকে বা তোমার মাকে দেখার। সে নিজের জীবনের 17টা বছর ভয়ে ভয়ে কাটিয়েছে, তার নিজের পরিবারকে হারানোর ভয়। আমি কিছুই না বলে চুপ করে রইলাম। আমার বলতে ইচ্ছে করলো আমার প্রতি কেন তার দায়িত্ব নেই, কিন্তু প্রশ্ন করলাম না। সে তো আমার দায়িত্ব পালন করছেই। শোনো নানু, তোমার মাকে আমরাই এখনও ক্ষমা করতে পারিনি। তুমি বড় হয়ে সব কিছু বুঝতে শিখলে তুমিও পারবে না। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সে তোমার মা। সে যাই করুক না কেন, সমাজের বিরুদ্ধে গিয়ে তোমাকে সে নিজের জীবন বাজি রেখে জন্ম দিয়েছে। তোমাকে লোকচক্ষুর আড়ালে জন্ম দিয়েছে শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। তুমি তাকে ক্ষমা করে দিও নানু। আমি কিছু না বলে ফোন কেটে দিলাম। রাতের আকাশে আজ অনেক তারা, চাঁদও দেখা যাচ্ছে। সবাই বলে মরে গেলে মানুষ আকাশে চলে যায়। বিজ্ঞানের ছাত্রী হয়ে আমি জানি এর সবটাই মিথ্যে, কিন্তু আমার আজ এই থিওরি মানতে ইচ্ছে হচ্ছে না। ভাবতে ইচ্ছে করলো লোকের মুখের কথাই ঠিক। সে যেভাবে আকাশের দিকে তাকিয়ে আছি, সেভাবে আমার মাও আমাকে যেন দেখছে। মা, সাবিহা আপু আজ স্কুলে যাবে না? আপু একটু অসুস্থ সোনা, সুস্থ হলে যাবে। আজ তুমি মায়া আপু আর বাবার সাথে যাও। আপু ভালো হলে তোমাদের সাথে যাবে, কেমন? সাব্বির মায়ের কথায় মাথা দুলিয়ে জবাব দেয়, ঠিক আছে। আমি রুম থেকে বের হলেই আম্মা আমার হাতে একটা টিফিন বক্স ধরিয়ে দেয়। আমি বললাম, আমার কাছে টাকা আছে আম্মা, আমি কিছু কিনে খেয়ে নেব। তোমার ইচ্ছে হলে খেও, কিন্তু এইটাও নাও, এইটাও খেও। উঠন্ত বয়স এখন, হাবিজাবি খেয়ে শরীর খারাপ করো না। আমার কিছুটা ভালো লাগলো, উনি আজই প্রথম আমার জন্য টিফিন প্যাক করে দিল। প্রতিদিন সাব্বিরের জন্য দিত। সাবিহাকে মেরেও টিফিন খাওয়ানো যায় না, তাই ওকে দিত না। বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবার মুখটাও বেশ খুশি খুশি। আমি সাবিহাকে সাবধানে থাকতে বলে সাব্বিরের হাত ধরে রওনা দিলাম স্কুলের উদ্দেশ্যে। স্কুলে গিয়েই আমার কেমন যেন অদ্ভুত লাগলো সব কিছু। সবাই যেন আমাকে আর চোখে দেখছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, কী হয়েছে? তোমরা সবাই আমাকে এইভাবে দেখছো কেন, হাসছো কেন? একজন উঠে বলল, তোমার মা নাকি তোমার বাবার দ্বিতীয় স্ত্রী? তা প্রথম স্ত্রীকে রেখে কেন তোমার বাবা তোমার মাকে বিয়ে করলো? আর তোমার মাই বা কেমন মানুষ যে বিয়েতে বেড়ারে বিয়ে করছে? আমি ভ্যাবাচেকে খেয়ে গেলাম। আমি তো ঈশা ছাড়া আর কাউকে এই ব্যাপারে কিছুই বলিনি। একটু দূরে তাকিয়ে দেখলাম ঈশাও আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ইস, আমি ওর মাঝেই সরলতার শুধু দেখেছিলাম, ওর কুটিলতা চোখে পড়েনি আমার। আজকে আমরা সামনাসামনি দেখা করেছি, এই প্রথম কোনো কফি শপে এসেছি। দেখা হওয়ার সাথে সাথে সে আমার কাছে ক্ষমাও চেয়েছে, বলেছে সে যা করেছে এর কোনো ক্ষমা হয় না, তবুও সে যেন ক্ষমা করে দেয় বা ক্ষমা চেয়েছে। সেই দিনের পর থেকে আমাদের বাসায় গেলেও আমি আর তার সামনে আর যাইনি, আজই প্রথম। সেই রাতের আজ 29তম দিন হয়ে গেছে। পিরিয়ডের ডেট ওভার হয়ে যাচ্ছিল, তাই একটা কিট এনে টেস্ট করিয়েছি। রেজাল্ট যেটা চেয়েছিলাম সেটাই এসেছে, আমি প্রেগনেন্ট।